সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্নীতিতে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে আদালতে তোলা হয়েছে। এরই মধ্যে 2 মামলা 7 দিনের রিমান্ড হয়েছে তার। সিএমএম আদালতে আছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন দেশটা শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে, তবে এর জন্য দেশটা শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি আমরা আসলেই ওই পরিস্থিতির দিকে যাচ্ছি এবং দেশটা যে চলছে এটা ওখানে গিয়েই ঠেকবে। কিন্তু এটাও সত্য যে এর পেছনে একজন রাজস্ব কর্মকর্তার সন্তান শখ করেছিলেন 12 লাখ টাকায় ছাগল কিনবেন, কিনেছেনও তিনি, ছবি দিয়েছেন অন্তর্জালে, ইন্টারনেটে ভাইরাল হয়েছেন। ভাইরাল না হতে চাইলে আসলে এরকম ছবি না দেওয়ারই কথা। ভাইরাল হয়েছেন কিন্তু ওটা একটু ব্যাকফায়ার করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিওর অংশবিশেষ এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কিসের বিষয় হতে চলেছে এবং কোন বিষয়ে আজকের এই নিউজটি হতে চলেছে। আমি মনে করছি আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে চলেছে। আপনারা কিন্তু সকলেই আসাদুজ্জামান মিয়াকে সকলেই চিনেন। বাংলাদেশে কিন্তু বেনজিরের পরেই কিন্তু তাকে স্থান দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বেনজিরের বাবা বলা হচ্ছে আসাদুজ্জামান মিয়াকে। কেন হঠাৎ আসাদুজ্জামান মিয়াকে এমন বক্তব্য করছে এবং কেন তাকে এমন উপাধি দিচ্ছে, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওতে নিয়ে যাব। কাঙ্ক্ষিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে যে ভিডিওর অংশবিশেষ থেকে শুরু করেছিলাম, চলুন আমরা ধাপে ধাপে সেই অংশবিশেষগুলো এখন বিস্তারিতর মাধ্যমে দেখে আসি। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন দেশটা শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে, তবে এর জন্য বিএনপি সহ বিরোধী দল এবং তার সমর্থকরা দায়ী। বিএনপি এবং তার সমর্থকরা দেশটা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, অথচ গত 16 বছর ধরে তারা ক্ষমতায় এবং এই 16 বছরে দেশ থেকে 10 লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে, কিন্তু এই পাচার ঠেকানোর ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। বরং যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত হয়েছে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে, তাদের পকেটে 1 লাখ কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে। এভাবেই দেশের পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নাই। কোরবানি ঈদের আগে অধিকাংশ গ্রাহক ব্যাংকে গিয়ে তাদের যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা উত্তোলন করতে পারেনি। ম্যাক্সিমাম ব্যাংকে গ্রাহকদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের হাতাহাতি পর্যন্ত হয়েছে। আমি ঈদ করতে আমার নিজ জেলা শহরে এসেছি, এখানে অধিকাংশ ব্যাংকে নাকি ঈদের আগে গ্রাহকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে। বুথগুলোতে টাকা নাই, গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে পারছেন না, এই খবর প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে। এটা দেশের বর্তমান ব্যাংকের পরিস্থিতি এবং ব্যাংকের মালিক কাদেরকে বানানো হয়েছে? যারা ঋণ খেলাপি, যারা বিদেশে টাকার পাচার করেছে এবং যারা সরকারের অলিগার্ক, এদেরকেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে, মালিক বানানো হয়েছে, যাতে তারা ব্যাংকগুলোকে লুটপাট করে ব্যাংক ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারে। এভাবে দেশের অর্থনীতিকে সাজিয়েছে এই সরকার এবং এতগুলো বছরে দেশটাকে শ্রীলঙ্কা বানানোর, শ্রীলঙ্কার থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। বাস্তবতা হচ্ছে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্যকেও যদি আমরা ধরে নেই, তারপরেও দেশটা যে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা কখনোই বিরোধী দল বা তার সমর্থকদের জন্য হতে পারে না, কারণ তারা তো ক্ষমতায় নাই। বাজার ব্যবস্থাও তারা নিয়ন্ত্রণ করে না, তারা ব্যাংকের মালিকও হতে পারে নাই। আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চয়ই বিরোধী দলের নেতাদের হাতে দেন নাই। এই সব কিছুই আপনি দিয়েছেন আপনার নিজের লোকদের হাতে, সরকার, সরকারি দল এবং তার অলিগারদের হাতে, এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন। কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে বাংলাদেশে সেই কথা নতুন করে বলবার কিছু নেই, এবং এই সব টাকা চলে গেছে আপনার অলিগারদের পকেটে এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন। এখন আপনারা বলছেন দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে আর তার জন্য বিরোধী দল দায়ী। দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে, আপনার এই বক্তব্যকে সমর্থন করি। শ্রীলঙ্কার পথে যাচ্ছে না, দেশের পরিস্থিতি এখন শ্রীলঙ্কার একটা সময় যে পরিস্থিতিটা হয়েছিল তার চেয়েও খারাপ। এই পরিস্থিতিটা আপনারা তৈরি করেছেন। আজ থেকে 10 বছর আগে চামড়া বিক্রি হতো 100 টাকা স্কোয়ার ফিট, সরকারি হিসেবেই এখন 50 টাকা স্কোয়ার ফিট চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে, অথচ বিক্রি হচ্ছে 10 টাকা স্কোয়ার ফিটে। সরকার বলছে আমরা তো চামড়ার দাম বেঁধে দিয়েছি। তারা বেঁধে দিয়েছে 10 বছর আগের দামের অর্ধেক এবং তার 5 ভাগের 1 ভাগ দামে বিক্রি হচ্ছে, কিন্তু সেটা মনিটর করার কোনো দায়িত্ব নাকি সরকারের নাই। সরকার শুধু দাম বেঁধে দেওয়া পর্যন্তই তার দায়িত্ব। সুতরাং এই সব কিছুই আসলে একটা সিন্ডিকেট। যারা কথা বলছে, যারা সরকারে আছে, সরকার যারা চালাচ্ছে, সরকারি দলে যারা আছে, তাদের অলিগাররাই সবাইকে মিলে আসলে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা জনগণের পকেট কাটছে। এবং চামড়ার দামের কথা বলছিলাম,
যেখানে আজ থেকে 10 বছর আগে 100 টাকায় সেখানে এখন 50 টাকা বেঁধে দিয়ে 10 টাকা দামে বিক্রি হচ্ছে, অথচ সরকারের সেখানে কোনো ভ্রুক্ষেপ নাই। ব্যাংকগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামী ব্যাংক একরকম ঘোষণা দিয়েই তাদের বুথগুলো বন্ধ করে দিয়েছে। সারা দেশে ইসলামী ব্যাংকের বুথগুলোতে আপনি যাবেন, কিন্তু আপনি টাকা পাবেন না। অধিকাংশ বুথেই অলরেডি টাকা শেষ হয়ে গেছে এবং নতুন করে টাকা এখন পর্যন্ত আসে নাই। দেশের অর্থনীতি এই পর্যায়ে আসলো কেন? 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ, 1 লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জের নামে আপনি আপনার অলিগারদের পকেটে ভরে দিয়েছেন। তারা যখন $1 বিলিয়ন বিদেশে পাচার করেছে এমন তথ্য এসছে সামনে, তখন আপনি তার কোনো তদন্ত করেন নাই কেন? ওই $1 বিলিয়ন মধ্যে আপনার কমিশন কত? সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ সামনে আসলো, অথচ সরকারি দলের সাধারণ সম্পাদক বলছেন আসাদুজ্জামান মিয়ার তেমন কোনো সম্পদের তথ্য, তেমন কোনো দুর্নীতির তথ্য নাকি আসে নাই। তার মানে শত কোটি টাকার অবৈধ সম্পদ তাদের কাছে আসলে কোনো ম্যাটার করে না। সব হিসাব আসলে হাজার কোটি লক্ষ কোটি টাকায়। এই কারণে যখন শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সামনে এসে তখন সেটা ওবায়দুল কাদের ওভারলুক করছেন। এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য, কত বড় তালিকা, পড়ে শেষ করা যায় না। অথচ আসাদুজ্জামান খান কামাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে কাগজপত্র এসছে, কাগজপত্র ঠিক আছে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তাহলে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ মালিক হওয়া কিংবা হাজার কোটি টাকার দুর্নীতি তাদের কাছে ছোটখাটো ভুলভ্রান্তি মনে হচ্ছে। তার মানে আসলে দুর্নীতির পরিমাণটা কত কত বড় হলে এই পরিমাণগুলো শত কোটি টাকা, হাজার কোটি টাকার দুর্নীতি গিয়ে তাদের কাছে ছোটখাটো ভুলভ্রান্তি মনে হয়। তাহলে আসাদুজ্জামান খান কামাল কিংবা ওবায়দুল কাদেরদের হিসাবটা আসলে কি? তাদের বিরুদ্ধেও কি কোনোদিন তদন্ত হবে? তারাও কি অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য আমাদের সামনে আসবে? তারা কেন ধামাচাপা দিতে চাইছেন সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারদের এই অবৈধ দুর্নীতি, অবৈধ সম্পদের তথ্য কেন ধামাচাপা দিতে চাইছেন? এর মধ্যে কি তাদেরও কিছু হতে পারে? কোনোদিন হয়তো যখন তারা ক্ষমতায় থাকবেন না, সেই সময় হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো। এখন হয়তো সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। ওবায়দুল কাদেরের বক্তব্যটা আমরা দেখে নিই। বিরোধী দল কিভাবে দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, ওবায়দুল কাদের সাহেব কি মনে করছেন সেটা আমরা একটু দেখে নিই। তারপর তার এই বক্তব্যের জবাব আমরা দেবো এবং খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট দেখবো বাজারকে কিভাবে টেলিফোন কলের মধ্য দিয়ে, একটা রহস্যজনক টেলিফোন কলের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সেটা আমরা দেখব। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, ওবায়দুল কাদের সাহেব বলছেন। বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের দিনও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি বলেন মূল্যস্ফীতির মধ্য দিয়ে 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এই তথ্য ঠিক নয়। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ মূল্যস্ফীতি কি সামান্য কমেছে নাকি বেড়েছে? তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত কষ্ট করছেন, সেই কষ্টে কোনো মূল্য নাই। তিনি শুধু শুধুই কষ্ট করে যাচ্ছেন, কিন্তু সেই কষ্টে যদি কোনো মূল্য না থাকে, জনগণ যদি সেখান থেকে উপকৃত না হয়, তাহলে প্রধানমন্ত্রী এত কষ্ট করার তো দরকার নাই। শুধু শুধু তিনি কেন এত কষ্ট করবেন? কারণ এত পরিশ্রম করে যখন আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন আপনার আসলে সেখানে আর হাত দেওয়ার দরকার নাই। হাত না দিয়ে দেখা যাক না কত দূর যায়। হাত দিয়ে যখন বাড়ছেই, তখন হাত না দিলে, আপনার এত পরিশ্রম না করলে হয়তো কিছুটা কমতেও পারে। আমরা ইন্টারেস্টিং সেই রিপোর্টটা দেখি কীভাবে বাজার নিয়ন্ত্রণ করা হয় টেলিফোন কলের মাধ্যমে। অনুসন্ধানে নেমে জানা যায়, বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট পড়ছে, বাজারে মশলার দাম ওঠানামার পেছনে রয়েছে বিশাল এক চক্র। যারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে, তাদের কল এলে মুহূর্তেই পাল্টে যায় মশলার দাম। তেমনি একটি ঘটনা গত 11 জুন চোখে পড়ে বাংলা ট্রিবিউনের। রাজধানীর মৌলভীবাজারের পারফেক্ট মশলা স্টোরের বিক্রেতারা বিকাল 3:30টার দিকে 3,320 টাকা কেজি দরে এলাচ বিক্রি করছিলেন। কিছুক্ষণ পর কোথা থেকে একটা কল এলো। সেই কল আসার পরেই এলাচের কেজি হয়ে গেল 3,600 টাকা। কে কল দিয়েছেন, কেনই বা মুহূর্তের মধ্যে মশলার দাম বেড়েছে, এর পেছনে রহস্য জানতে কথা হয় সেই দোকানের একজন কর্মচারীর সঙ্গে। যে দামে মশলা কেনা, সে অনুযায়ী কেন বিক্রি হবে না এমন প্রশ্নের জবাবে পারফেক্ট মশলা স্টোরের একজন বিক্রেতা বাংলা ট্রিবিউনকে বলেন, বাজার ঠিক রাখতে এই নির্দেশনা আমাদের সবাইকে মানতে হয়। এটা শুধু আমি মানি না, মৌলভীবাজারের যত ব্যবসায়ী আছে সবাই এই কাজ করে। এখন যদি আবার কল আসে, তাহলে এই মূল্য তালিকা মুছে আবার দাম বাড়ানো হবে। কোথা থেকে কল আসে এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন, চট্টগ্রাম। কথা বলে জানা যায়, রাজধানীর পাইকারি মশলার বাজার মৌলভীবাজারের ব্যবসায়ীরা এমন কলের অপেক্ষাতেই থাকেন সবসময়, আর কল এলেই বেড়ে যায় মশলার দাম। মশলার দাম ওপর থেকে কে নির্ধারণ করে দেয়? আপনারা আপনাদের ক্রয় মূল্য অনুযায়ী কেন বিক্রি করেন না এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন, এটা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ এটা একটা অদৃশ্য শক্তি, এবং এই অদৃশ্য শক্তির মূল সোর্সটা আসলে কি সেটা আমরা জানি। এই কারণেই আমরা বললাম, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম, আপনি এত পরিশ্রম করার দরকার নাই। আপনি বরং অনেক পরিশ্রম করেছেন, 16টা বছর ধরে দেশের জনগণের জন্য পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত, পরিশ্রান্ত। সুতরাং আপনি এবার একটু বিশ্রাম নিন। তাহলে যদি অন্তত এই টেলিফোন কলগুলো আসা বন্ধ হয় এবং এভাবে জনগণের পকেট কাটানো হয়।
মশলার পাইকারি ক্রেতারা বলছেন একদিনে 2 থেকে 3 বারও মশলার দাম ওঠানামা করে। এক একটা টেলিফোনে দিনে 2 বার 3 বারও নাকি দাম বাড়ানো হয়। এক একটা টেলিফোন কল আসলেই দাম বেড়ে যায়। চট্টগ্রাম থেকে এই টেলিফোন কল কে করেন? বিরোধী দলের নেতাকর্মীরা। ওবায়দুল কাদের যে বলছেন বিরোধী দল আর তার সমর্থকরা মিলে দেশকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, এই টেলিফোন কলকে বিরোধী দল করে, আর তাদের ভয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের বিক্রেতারা দাম বাড়িয়ে দেন। এই সিন্ডিকেটকে বিরোধী দল নিয়ন্ত্রণ করে, সেটা কি আদৌ সম্ভব? গত 16 বছর ধরে আপনারা ক্ষমতায়, আর এই সিন্ডিকেটকে বিরোধী দল নিয়ন্ত্রণ করে, তাদের সমর্থকরা নিয়ন্ত্রণ করে। সুতরাং সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছেও অনুরোধ থাকবে, আপনিও একটু বিশ্রাম নেন। অনেকগুলো বছর ধরে আসলে মিথ্যে কথা বলতে বলতে, ফাজলামো করতে করতে, জনগণের সাথে তামাশা করতে করতে আপনারা আসলে পরিশ্রান্ত, আপনিও পরিশ্রান্ত, আপনিও একটু বিশ্রাম নেন। প্রধানমন্ত্রী তো কয়েকদিন আগে দুর্ভিক্ষের কথা বলেছিলেন, কয়েক দফায় তিনি 2 দফায় দুর্ভিক্ষের কথা বলেছেন। ফলে আমরা ধরে নিতে পারি সরকারি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে যখন মনে করছে দেশটা শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি আমরা আসলেই ওই পরিস্থিতির দিকে যাচ্ছি এবং দেশটা যে চলছে এটা ওখানে গিয়েই ঠেকবে। কিন্তু এটাও সত্য যে এর পেছনে আপনারাই দায়ী। একজন রাজস্ব কর্মকর্তার সন্তান শখ করেছিলেন 12 লাখ টাকায় ছাগল কিনবেন। কিনেছেনও তিনি, ছবি দিয়েছেন অন্তর্জালে, ইন্টারনেটে। ভাইরাল হয়েছেন। ভাইরাল না হতে চাইলে আসলে এরকম ছবি না দেওয়ারই কথা। ভাইরাল হয়েছেন, কিন্তু ওটা একটু ব্যাকফায়ার করেছে। আমরা প্রচুর সরগোল করছি সামাজিক মাধ্যমে, কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়াও এটা নিয়ে নিউজ করেছে। ইনফ্যাক্ট 12 লাখ টাকায় শুধু ছাগল দিয়েছেন তা না, এই বছর উনি 50 লাখ টাকা টোটাল কোরবানি দিয়েছেন গরু সহ। এবং এটা যে নিশ্চিত, সেটা নিশ্চিত করেছেন যারা বিক্রি করেছেন। একটা অতি আলোচিত অ্যাগ্রো ফার্ম সাম্প্রতিক সময় কোরবানি নিয়ে যারা খুবই আলোচিত হয়েছে, তারা নিশ্চিত করেছেন। এবং গত বছর নাকি তারা 60 লাখ টাকার প্রাণী কোরবানি দিয়েছেন। এখন মনে হয় নিয়মটা করতে হবে, যারা বিক্রেতা আছেন যে তথ্য গোপন রাখার শর্তে তারা বিক্রি করছেন। ওই ভদ্রলোক এই তথ্য দিয়ে তাদেরকে একটু বিপদেই ফেললেন বলা যায়। যাই হোক, এই সন্তানের ছবি, নানা রকম ছবি, অত্যন্ত দামি সব গাড়ির পাশে তার ছবি আমাদের অন্তর্জালে, সামাজিক মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখছি কার গাড়ি কী গাড়ি, কেউ কুতর্ক করতে পারেন, কিন্তু আমরা ওই কুতর্কতে ঢুকছি না। এবং তার বাবারও একটা বড় সম্পদের ফিরিস্তি অনলাইনে পাওয়া যায়, আপনারা যে কেউ সার্চ করে দেখতে পারেন। আমি আসলে ওটা নিয়েও কথা বলতে আজকে চাইছি না, কারণ হচ্ছে আমি এদেরকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে নেই। কেউ তর্ক করতে পারেন যে বিচারের সর্বোচ্চ শাস্তি বিচারের সর্বোচ্চ আদালতে নির্ধারিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে কিনা, কথাগুলো অযৌক্তিক না, কিন্তু আমরা কাগজে কলমে ধরে নেই যে এই রকম ঘটনা ঘটেছে এবং এসব মানুষজন আমাদের সমাজে আসলে আছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। প্রায় বলি এই সমাজে আমরা বসবাস করি, সুতরাং আমাদের কাছে সব নসিহত করার কিছু নাই যে কে কী করছে না করছে, কেন করছে না করছে, উনি করছেন না সে করছেন না, কীভাবে আমরা বলতে পারছি, ওসব কুতর্কে ঢুকতে চাই না। ওইসব কুতর্ক আমার কাছে অহেতুক, ফালতু বলে মনে হয়। যাই হোক, আমরা এই সিম্বলটা ধরি এবং একটা জিনিস আমার মনে হয় এটা থেকে ইন্টারপ্রিট করার আছে, যে কথাটা দীর্ঘদিন থেকে বলছি, আমি লিখছি, আমি একটা কলাম লিখেছিলাম সাম ইয়ার্স ব্যাক ইন প্রথম আলো। সেটা হচ্ছে দুর্নীতি এখন এই পর্যায়ে যাওয়ার পেছনে এটার একটা সামাজিক গ্রহণযোগ্যতারও বড় প্রভাব আছে। আমাদের সমাজে দুর্নীতি কোনো সমস্যা না, আমাদের সমাজে দারিদ্র্য এখন সমস্যা। আমি যে ঘটনাটার কারণে ওই কলামটা লিখেছিলাম সেই ঘটনাটা একটু বলি। একজন বেশ বয়স্ক নারী টিসিবির লাইনে, ট্রাকের লাইনে দাঁড়াতে এসছেন। তার সাথে প্রথম আলো প্রতিবেদকের কথা হয় এবং তারা জানতে পারে যে এই পরিবারটা মোটামুটি সামর্থ্যবান ছিল। তাদের সন্তানরা নিউ মার্কেটে ভাড়ায় হলেও দোকান করতে, নিউ মার্কেটে যিনি দোকান করতে পারেন তার ব্যবসা খুব খারাপ না, কিন্তু করোনা আসার পর যখন মার্কেট বন্ধ হয়ে গেল তারা চরম লোকসানে পড়েন এবং তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন না। পরিবারটি আর্থিক সংকটে পড়ে। সন্তানদেরকে উনি বলেছিলেন যে তুমি টিসিবির লাইনে গিয়ে দাঁড়াও। 4 সন্তানের একজনও টিসিবির লাইনে দাঁড়ায়নি, কারণ ওই এলাকার লোকজন যেহেতু তাদেরকে চেনে, তারা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন কিছুটা কম মূল্যের পণ্য কেনার জন্য। এটা তাদের সম্মানহানি হয়। ওই নারী তার স্বামীকে আসতে দেননি, কারণ স্বামী যথেষ্ট বয়স হয়ে গেছে এবং অসুস্থ, তাই তিনি নিজে এসে ভর দুপুরে রোদে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন। তার মানে আমরা খেয়াল করছি এটা আমাদের চারপাশের ঘটনা। আমাদের অনেকেরও যদি চরম আর্থিক সংকট তৈরি হয়, আমরা কি আসলে টিসিবির লাইনে দাঁড়ানোকে সঠিক বলে মনে করব? সেটাকে ন্যূনতম সম্মানজনক বলে মনে করব? না, আমরা মনে করব না। আমরা মনে করি সমাজে আমার টাকা কম আছে, আমি দরিদ্র। এটা একটা বিরাট খারাপ খবর। এটা সমাজের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি কতটা ব্যর্থ মানুষ, এবং এই ব্যর্থতা আমরা নিতে প্রস্তুত নই। অথচ আমি দরিদ্র, সমস্যা কি তাতে? আমার সামর্থ্য কম আছে, তাই আমি টিসিবি ট্রাকের পেছনে একটু কম মূল্যে পণ্য পাওয়ার জন্য দাঁড়িয়েছি। এতে লজ্জার কি আছে আসলে? কিন্তু আছে। রাদার আমাদের সমাজে যিনি করাপশন করে ভোগ করতে পারেন তার কোনো সমস্যা তো নাই। আমরা এই রাজস্ব কর্মকর্তার কথা বলছি। ধানমন্ডিতে আমি রিপোর্টে দেখলাম ধানমন্ডিতে তার ফ্ল্যাট আছে, ধানমন্ডিতে গিয়েছেন। কোরবানির কথা বাদ দেন, ধানমন্ডিতে ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য কি একটা প্রজাতন্ত্রের কর্মচারীর হওয়ার কথা? কত টাকা বেতন পান উনি? ধানমন্ডিতে ফ্ল্যাটের দাম কত?
আর যে লিস্ট আছে ওতে আবার শত শত কোটি টাকার লিস্ট আছে, সরিয়ে রাখি এসব। ওইখানে যারা থাকেন তারা কি দেখেননি গত বছরও একটা পরিবার 60 লাখ টাকার কোরবানি দেয়, এবারও দিচ্ছে। ছাগলটা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, টিভি ক্যামেরা গিয়ে হাজির হওয়ার কারণে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যখানে। তারা কি কেউ দেখেননি যে এটা আসলে হয়? সবাই দেখেছেন, সবার সামনে উনি গর্বে বুক ফুলিয়ে বরং হেঁটেছেন যে দেখ ফকিন্নিরা, আমি 60 লাখ টাকার কোরবানি দিতে পারি, এবার 50 লাখ টাকা দিতে পারি। এবং আমরা অনেকে এটাকে খারাপভাবে দেখিনি, এটাকে তার সক্ষমতা, তার হ্যাডাম হিসাবে দেখেছি, আমরা গ্রহণ করেছি। আমার মনে আছে আমরা কলামে লিখেছিলাম, আমরা ছোটবেলায় যখন আমি যে এলাকায় বেড়ে উঠেছি, জন্মেছি, সেখানে যেসব মানুষ, খুব অল্প মানুষ তখন করাপ্ট ছিলেন, আর ওই জায়গাটা এমন ছিল যেখানে খুব বেশি মানুষ করাপ্ট হতে চাইলেও পারতেন না। তো যারা করাপ্ট ছিলেন এক ধরনের জানাজানি ছিল যে এনারা দুর্নীতিগ্রস্ত মানুষ। অবশ্য তখনকার দুর্নীতিকে আজকের তুলনায় ফেরেস্তা মনে হবে, তখন তাদেরকে আমি দুর্নীতিবাজ বলছি, যারা দুর্নীতি করছেন বলছি। যাই হোক, যারা দুর্নীতিবাজ হিসেবে মোটামুটি পরিচিত ছিলেন সেই মানুষগুলো সমাজে মাথা নিচু করে হাঁটতেন। সত্যি এটা এখানে না, সব জায়গায় এটা হয়েছে। আর আজ বুক ফুলিয়ে হাঁটেন, আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন বা আপনি অন্য কোনো রকম কোনো 2 নম্বরই ব্যবসা করে খুব অল্প সময় টাকা করেছেন, আপনি রাজনীতি করেন, আপনি রেন্ট সিকিং চাঁদাবাজি করে টাকা করেছেন, আপনার মুহূর্ত লাগে না সেগুলো প্রদর্শন করতে, কারণ আপনি জানেন সমাজ এখন আর এগুলোকে নেগেটিভ চোখে দেখে না, সমাজ এখন এগুলো অ্যাকসেপ্ট করেছে। এবং টু সাম এক্সটেন্ট ওই জায়গাটা যাওয়ার জন্য এই সমাজেরই বিরাট অংশের মানুষ, এটা কত পার্সেন্ট জানি না, 50%-এর বেশি তো বটেই, তার চেয়ে অনেক বেশি বলে আমার ধারণা, পাগলের মতো অপেক্ষা করছে কোনো একটা ভাবে যদি কোনো একটা সরকারি চাকরি, এটা ছোট চাকরি হলো ছোট চাকরি, যে যার যোগ্যতা এবং অবস্থা মতো চায়, যাতে আমি ওই জায়গাটায় যেতে পারি এবং ওই জায়গায় গিয়ে ওভাবে টাকা কামাতে পারি। প্রত্যেকের এখন টার্গেটে পরিণত হয়েছে। সুতরাং এইরকম একটা সমাজে দাঁড়িয়ে এই ঘটনাই ঘটার কথা। ওই যে বললাম একসময় ন্যূনতম চক্ষু লজ্জাটা ছিল, সেই চক্ষু লজ্জাটা এখন আর নাই, কারণ সমাজ অ্যাকসেপ্ট করছে। আমি প্রায় একটা কথা বলি যে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু দুর্নীতিকে কি আসলে আমরা ঘৃণা করি? কতটা করি? বলি মুখে, আমাদের ওই জায়গাটায় আমি নেই বলে আমি এখন কথা বলছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারলে বিসিএস যে একটা উন্মাদের মতো হয়ে গেছে, বিসিএসের জন্য আমরা কেন হয়েছি বুঝি না আমরা এসব? নানান ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন যেতে চায়, কেন আবার বিসিএস এমন ক্যাডার জব ছেড়ে নন ক্যাডার সাব রেজিস্ট্রার হতে চায়, এগুলো আমরা বুঝি। ওসব হতে হয় না। এক ড্রাইভার, স্বাস্থ্যের এক ড্রাইভারের তথ্য এসেছিল না, যিনি মধ্যস্থতা করেন এইসব করাপশনের সাথে, তার আলিশান বাড়ি গাড়ি কথা করোনার সময়। একটা বিভিন্ন জায়গায় ড্রাইভার হতে পারলে আপনার অনেক কিছু সম্ভব। মিটার রিডার, মানে র্যাঙ্কের দিক থেকে কাগজে কলমে অত উঁচু চাকরি না, বেশ নিচু পর্যায়ের চাকরি করলে আপনি অসম্ভব বড় কিছু হয়ে যেতে পারেন, করে ফেলতে পারেন টাকার দিক থেকে। এবং এই সমাজ এখন আর প্রশ্ন করে না। এই সমাজ আপনার সামনে গদগদ করবে, আপনার গাড়ি দেখে আপনাকে সম্মান করবে, আপনার কোরবানির গরুর বা ছাগলের সংখ্যা দেখে কোরবানি করবে। আপনি 12 লাখ টাকার যে খাসি জবাই দিতে এসছেন, কোরবানি করতে আসছে, সেই ছাগল দেখতে আসবে, অনেকে প্রশংসা করবে আপনার হ্যাডামের, নিজে মনে মনে একটু আফসোস করবে, আমার তো হ্যাডামটা হইল না, আহা আমি তো ব্যর্থ। যে সন্তান এটা কিনেছে তার বন্ধুরা তাদের সৎ বাবাকে এসে হয়তো চার্জ করে, তুমি কি করছো, স্ত্রীরা করে, নিজের কাছে আত্মগ্লানি হয়, আমি তো পারলাম না। এই হচ্ছে বর্তমান সমাজ। এবং এই সমাজে থেকে, এই সমাজটা পচে যাওয়া সমাজে থেকে আমরা এক্সপেক্ট করি এই সমাজে দুর্নীতি দমন হবে না, কোনোভাবেই না, এটা কোনোভাবেই সম্ভব না। আসলে সরকারের জায়গা থেকে সে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এগুলো করবে, এগুলোকে প্রশ্রয় দেবে, কিন্তু লিস্ট একটা ডেটারেন্ট যদি বলি, নিবৃত্তকারী হতে পারতো আমাদের সমাজ, যেটা এক সময় কিছুটা হলেও ছিল। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।